নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকে রাজনৈতিক বিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের একটি বহুল চর্চিত বিষয় নিয়ে বা চর্বিত চর্বণ বিষয় ন্যায়ের ধারণা নিয়ে আলোচনা করতে এলাম। এবং এই পরিপ্রেক্ষিতে যে কেস স্টাডিজটি সেটা হচ্ছে বদলাপুরের কেস স্টাডিজটি। সেখানে যাওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। সেটা হচ্ছে যে এটা ফার্স্ট সেমিস্টার চলছে এখন কলেজে। তো আমরা কলেজে এখন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের বিভিন্ন কনসেপ্টের সাথে সাথে ন্যায়ের কনসেপ্টও পড়াচ্ছি। আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সিলেবাসে ন্যায়ের মূলত দুটি দিকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা একটা হচ্ছে প্রসিডিউরাল জাস্টিস আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ জাস্টিস, এই দুটোর উপরে। তো আমরা এই বদলাপুরের কেসটাকে নিয়েই আলোচনা করব যে জাস্টিসের ধারণাগুলোর বিভিন্ন দিক কী আছে। তো সেটা জানার আগে সেটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম যে যখন আরজিকর ঘটনা নিয়ে আমাদের পুরো দেশ এবং রাজ্য উত্তাল হয়েছিল, এর মধ্যে একটা খবর আসে যে মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুরের শহরে একটি বেসরকারি স্কুলে 4 বছরের দুটি বাচ্চা। এবার এখানে রিপোর্টের একটু গন্ডগোল আছে। কিছু কিছু রিপোর্ট বলছে একটা বাচ্চার বয়স 3 বছর, একটা বাচ্চার বয়স 4 বছর, কিছু রিপোর্ট বলছে একটা 4 একটার 5, আবার কিছু বলছে দুটোরই 4 বছর বয়স। যাই হোক, একদম ছোট্ট দুটো বাচ্চা, মেয়ে বাচ্চা। এদের ওপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, আমি বোধহয় শব্দটা ঠিক বলছি না, বা যৌন অত্যাচার হয়। সেটা স্কুলেরই একজন সুইপারের দ্বারা করা হয়, এরকম খবর আসে। এটা ঘটনাটা এইভাবে আসে যে 12 এবং 13 তারিখ নাগাদ স্কুলে এই ঘটনাটা হয়। তারপরে তখনও একটু খবরে আসেনি। তারপরে একটি বাচ্চার পরিবার তার বাচ্চাটাকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে যায় এবং সেখান থেকে রিপোর্ট করায়। রিপোর্টে যখন ডাক্তার এটা বলে, তাদেরকে সূচনা করে যে এই আঘাতগুলো একটি সেক্সুয়াল অ্যাটাকের মাধ্যমে হয়েছে, তখন তারা সেই রিপোর্ট নিয়ে স্কুলে যায় এবং স্কুল প্রশাসন এটাকে অস্বীকার করে দেয়, স্বাভাবিকভাবেই। কারণ বেসরকারি স্কুল সবসময় নিজেদের রেপুটেশনের কথা ভাবে, নাকি বাচ্চাদের সুরক্ষার কথা, কীভাবে তারা পয়সা কামাই করতে পারবে সেগুলোই ভাবে। তারপরে এটা 16 তারিখের ঘটনা। 16 তারিখে যখন তারা রিপোর্ট নিয়ে যায়, তারপরেই কিন্তু লোকজন ক্ষিপ্ত হয়ে গিয়ে বদলাপুর রেল স্টেশন অবরোধ করে দেয়। 9 ঘন্টার মতো অবরোধ ছিল এবং ধীরে ধীরে এই ঘটনাটা প্রচুর প্রমিনেন্স হয়। এবং প্রাথমিক পর্যায়ে পুলিশ কিন্তু এফআইআরও নিতে চায়নি, টেস্টও ঠিকভাবে করেনি। এটা আমি বলছি না, এটা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে, যেখানে বোম্বে হাইকোর্টই পুলিশকে প্রচুর বকা দিয়েছে। যা হয় সব জায়গায় আমাদের দেশের, এটা একটা নর্মাল প্রসিডিওর হয়ে গেছে যে পুলিশ ঠিকভাবে কাজ করবে না, কোর্ট একটু যদি পাবলিক প্রেশার যদি আসে তখন ঠিকভাবে কাজ করবে। এবং এই ধরনের কেসগুলোতে সহনশীলতা দেখাবে না। এই ফ্যামিলির লোকজনকে বাড়িতে আটকে রাখা হয়, থানায় অনেকক্ষণ এফআইআর নেওয়ার জন্য অনেকক্ষণ বসিয়ে রাখা হয়, এফআইআর রেজিস্টার করা হয় না, অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয় তাদের অভিযোগ থেকে। তারপরে হাসপাতালে যেখানে টেস্ট করতে যাওয়ার কথা ছিল, যেখানে 7টায় টাইম দিয়েছিল, সেটা 11টা পর্যন্ত বসিয়ে রাখে, ততক্ষণে পুলিশ আসে না। এই ধরনের জিনিস হয় এবং কোর্ট কিন্তু বকাঝকা করে প্রসিডিওর নিয়ে। তারপরে সেখানে একটা এসআইটি গঠন হয় এবং এরপরে এই স্কুলেরই সুইপার 22 বছর বয়সী, সম্ভবত ছেলেটির 22 থেকে 26 বছর বয়সে, অক্ষয় সিন্ধে, একে হচ্ছে পুলিশ গ্রেপ্তার করে যে এইটা মাস্টার মাইন্ড বা এই ঘটনার সাথে যুক্ত ছিল। এবার হয়েছে কি, গত পরশু সম্ভবত, এই পরশু 2 দিন আগে একে যখন জেল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই জেলেটা হচ্ছে বদলাপুর থেকে তোলাজা জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় পুলিশের বয়ান অনুসারে এই ছেলেটি নাকি পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি করে এবং তাতে 3 জন পুলিশ আহত হয়। এবং এর বিনিময়ে বা যেটাকে রিটালিয়েটেড বা আত্মরক্ষায় পুলিশ যখন গুলি চালায় তখন এর মৃত্যু হয়। এবার যার পিস্তলটি ছিনিয়ে নিয়েছিল সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর নীলেশ মোড়ের পিস্তল ছিনিয়ে নেওয়া হয় এবং এর প্রেক্ষাপটে যখন পুলিশ কাউন্টার অ্যাটাক করে তখন এর মৃত্যু হয়ে যায়। এই হচ্ছে এনকাউন্টারের ঘটনা। এবার এইখান থেকেই আমাদের আজকের টপিকটা শুরু। সেটা হচ্ছে যে আমরা যারা রাজনৈতিক বিজ্ঞানের ছাত্র বা যারা এটা নিয়ে পড়াশোনা করি, তারা জানি যে এইরকম এনকাউন্টারের ঘটনা কিন্তু আমাদের দেশে খুব একটা আনকমন না, যেটাকে আমরা এক্সট্রা জুডিশিয়াল জাস্টিস বলি বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বলি বা যাই বলি।
এবার এই ঘটনার পরে পরে দেখা যায় মহারাষ্ট্রে অদ্ভুতভাবে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় কিছু পোস্টার পরে থাম্বনেইলেও দেখবেন একটা পোস্টার আছে, মহারাষ্ট্রের যে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি বন্দুক ধরে আছেন এবং সেখানে লেখা আছে বদলাপুরের জায়গায় লেখা আছে বদলাপুরা, অর্থাৎ রিভেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এইভাবে যে একটা এক্সট্রা জুডিশিয়াল হত্যাকে সাপোর্ট করার একটা ব্যবস্থা, এটা কিন্তু চলছে। এবার যদি আমরা কোর্ট প্রসিডিংস দেখি, তো আমি মূলত লাইফ ল বলে যে ওয়েবসাইটটা আছে তার থেকেই দেখেছি খবরটা, এবং অন্য খবরও কিছু পড়েছি, কিন্তু মূলত লাইভ ল থেকেই বলছি, কারণ এখানে ডিটেলসে কোর্টে যে কীভাবে হয়েছে। তো প্রথমেই যদি দেখি কোর্ট, এটা বোম্বে হাইকোর্টে এই কেসটা চলছে, এবং মূলত জাস্টিস রেবতী মোহিতের ধারে এবং জাস্টিস পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চ এই কেসটাকে দেখছে প্রথম থেকে মানে অবভিয়াসলি প্রথম থেকে মানে যখন কোর্ট নিজেই সো মোটো হয়ে এই কেসটা নিয়েছিল তখন থেকে। এবার প্রথমেই এরা যে কোশ্চেনটা বলছে, যে এরা বলছে যে বোম্বে হাইকোর্ট কিন্তু বলছে ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট দ্য অ্যাকিউজ হু ওয়াজ নট এ স্ট্রং ম্যান কুড নট বি ওভারপাওয়ার বাই দ্য পুলিশ। যে কারণ এই যে অ্যাকিউজ যে ছিল অক্ষয় সিন্ধে, এ কিন্তু একটা রোগা পাতলার ছেলে ছিল। এবার পুলিশ বলছে যে এটা মানে অবিশ্বাস্য যে একটা রোগা পাতলা ছেলে যে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনে নিয়ে নিল একাই, এবং 4-5 জন পুলিশ থাকা সত্ত্বেও ওকে ওভার পাওয়ার করতে পারলো না বা ওকে আটকাতে পারলো না। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এবং এই সবগুলোই এই যে অবজারভেশনগুলো ওরালি দেওয়া হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই ওরালি কথাটা, এবং আমাদের সবার জন্য। যখন কোনো জাজরা কোনো কিছু ওরালি বলে, সেটা কিন্তু লয়ের কোনো ভ্যালু থাকে না, সেটা তারা তাদের অবজারভেশন লেখায়। যতক্ষণ না তারা সেটা লিখিত আকারে জানাচ্ছে, তখন কিন্তু তার গভীরতা বৃদ্ধি পায় না। ফলে লাইভ লয়ের রিপোর্টটা যদি আপনারা কেউ পড়েন, ওখানে দেখবেন এই ওরালি শব্দটাকে অন্তত 10-15 বার ব্যবহার করা হচ্ছে, যে প্রত্যেকটা ঘটনা যখন জাজ বলছে সেটা ওরালি বলছে, অর্থাৎ লেখেনি কিছু। এটাও একটা বড় কনসার্নের জায়গা, পরে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত যে প্রশ্নটা করা হয়েছে যে জাজরা করছে, যেটা হচ্ছে প্রাইমা ফেসিয়া দিস ক্যানট বি ট্রাস্টেড। প্রাইমা ফেসিয়া মানে যেটা একদম চোখের সামনে দেখা যায় বা প্রাথমিক অবস্থায় মনে হয়, সেটা বিশ্বাসযোগ্য না, যে ঘটনাটা পুলিশ ব্যাখ্যা করছে। এ লেম্যান ক্যানট, যে লেম্যান একটা সাধারণ মানুষের পক্ষে বলছে, জাজরা বলছে যে একটা পিস্তল চালানো সোজা না, কারণ যে কখনো পিস্তল চালায়নি সে কেমন করে পিস্তল চালাবে, কারণ এটা তো রিভলভার না। এবার রিভলভার আর পিস্তলের একটা ডিফারেন্স হচ্ছে, রিভলভারের ছোট বন্দুকগুলো যেগুলো হচ্ছে দেখা যায় লোকের কাছে থাকে, এবং আমাদের হচ্ছে বলিউডের সিনেমাতে বা এখন ওয়েব সিরিজে দেখা যায় ফটাফট করে গুলি চালিয়ে দেয়, সেই জিনিসটা না। পিস্তলকে কিন্তু লোড করতে হয়, মানে পুলিশের কাছে যেগুলো বড় বন্দুকগুলো থাকে সেটা হচ্ছে পিস্তল। এবার এই লোড করাটা কিন্তু কঠিন কাজ, এটা সবাই করতে পারে না। এটা আমি বলছি না, এটা জাজ বলছে, বোম্বে হাইকোর্টের জাজরা বলছে, সম্মানীয় বিচারপতিরা বলছে যে এই জিনিসটা তাহলে কিভাবে করলো সে। পরের কোশ্চেন হচ্ছে যে তার কি হাত বাঁধা ছিল কি না। একটা প্রসিডিওর হচ্ছে, একটা যখন অপরাধীকে, এবং এই ধরনের একটা ঘৃণ্য অপরাধীকে, যে 4 বছরের 2টো মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেছে, যৌনতামূলক নির্যাতন করেছে, তাকে নিয়ে যাওয়ার এসওপি কি, এসওপি সে জানতে চাইছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, তার হাত বাঁধা ছিল কিনা। এবার হাত বাঁধা যদি না ছিল, কেন ছিল না, আর যদি ছিল তাহলে কিভাবে সে হাত বাঁধা অবস্থায় বন্দুক ছিনিয়ে নিল, এবং এতজন পুলিশ থাকা সত্ত্বেও। এইখানে যে মহারাষ্ট্র সরকারের যে উকিল ছিলেন, সম্ভবত স্টেট অ্যাডভোকেট জেনারেল, সে বলেছেন সে নাকি জল খেতে চেয়েছিল, এবং জল খাওয়ার জন্য পুলিশ ওর হাত খুলে দেয়, তারপর হয়। মানে এই ঘটনাগুলো যদি আমরা একটু ডিটেলসে দেখি বা একটু আমরা খেয়াল করি, আমরা যদি একটু বলিউডের সিনেমা দেখি একটু পুরনো, তাহলে এগুলো কিন্তু একদম চিত্রনাট্যের মতো লেখা, খুবই দুর্বল একটা চিত্রনাট্য, এটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি কী হয়েছে। এই জায়গাটাতেই সমস্যা শুরু হয়। হ্যাঁ, ফলে অ্যাকচুয়ালি মানে ন্যায়ের যে ধারণা, সেই ন্যায়ের ধারণা থেকে কিন্তু সমাজ পিছিয়ে যায় এটা। এবার এই ঘটনাটা এখন পর্যন্ত কী হয়েছে সেটা নিয়ে কোশ্চেন আসেনি, সেই কোশ্চেনটা হয়তো পরে আসবে, কারণ যা আসেনি। কিন্তু এইখানে আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাই, এই একই ধরনের একটা ঘটনা কিন্তু 2019 সালে হায়দ্রাবাদে হয়েছিল, এবং সেটাও পুরো দেশভরে একটা মানে বড় একটা বিক্ষোভের, লোকের মনে একটা ক্ষোভ দেখেছিল। তখন বোধহয় 29 বছর বয়সের বা 27 বা 29 বছর বয়সের একজন ইয়ং ভেটারানি ডাক্তার ছিল, যিনি তার ক্লিনিক থেকে বা কোথাও থেকে বা যেখানে পড়াশোনা করে সেখান থেকে কোথাও যাচ্ছিলেন স্কুটিতে করে, তখন 4 জন লরি চালক নাকি তাকে গ্যাংরেপ করে, এবং এই ঘটনাটা খুব বড় আকার ধারণ করে দেশে। এবং কয়েকদিন পরে যখন এটা নিয়ে
পুরো দেশ, একটা দেশ জুড়ে একটা পুরো বিতর্কের সৃষ্টিপাত, পুরো একটা আলোচনা, নারী সুরক্ষা, এই ধরনের বিষয়গুলো সরকার যখন প্রেসারে আসে, তারপরেই পুলিশ ঘোষণা করে যে এই যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করে, এই চারজন নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল জেল ইসে থেকে, তখন এদেরকে এনকাউন্টার করে মেরে ফেলা হয়। পরবর্তীতে কিন্তু 2020 সালে সুপ্রিম কোর্ট দ্বারা যে কমিটি বানানো হয়েছিল এই ঘটনাকে তদন্ত করার জন্য, জাস্টিস VS সিরপুকার কমিশন, তারা কিন্তু বলে দিয়েছে যে পুলিশ ডেলিবারেটলি ফায়ার অন দ্য অ্যাকিউজ উইথ অ্যান ইন্টেন্ট টু কজ দেয়ার ডেথ। পুলিশ কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদের উপর এমনভাবে গুলি চালিয়েছে যেটা কিন্তু তাদেরকে মারার জন্য, তাদেরকে হত্যা করার জন্য করেছে। অর্থাৎ বেসিক্যালি তারা বলতে চেয়েছে যে টার্মে, যেটা একটা ফেক এনকাউন্টার ছিল। এবং তারা 10 জন পুলিশ কর্মীদের উপর এবং আরও অফিসারদের উপর কিন্তু কেস রেজিস্টার করেছে। এই কেসটা এখন চলছে এখনও। এই যে ঘটনাটা, এটা কিন্তু প্রমাণ করে যে এক্সট্রা জুডিশিয়াল হত্যাকাণ্ড বা এই ধরনের এনকাউন্টার প্রথমে লোকের মনে একটা সাময়িক শান্তি দিলেও এর উদ্দেশ্য কিন্তু অনেক রকমের থাকতে পারে। এবার এই হায়দ্রাবাদের ঘটনাটার উপর নিয়ে বেশ কিছু সিনেমাও হয়েছে। তার মধ্যে আমি একটা সিনেমা দেখেছি, জনগণ মন নামে এই সিনেমাটা আপনারাও দেখতে পারেন। এই ঘটনাটার হায়দ্রাবাদের ঘটনার প্রেক্ষাপটে করা, এবং কিভাবে পলিটিক্যালি স্ট্রাকচার থাকে, কিভাবে শাসক গোষ্ঠী যখন মানুষের ক্ষোভ দমন করার জন্য এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটির সাহায্য নেয়। এবং এটা মজার ব্যাপার হচ্ছে যে মানুষ কেন এটাকে সাপোর্ট করে। এবার আমরা এই কোশ্চেনটাকেই আলোচনা করার চেষ্টা করবো যে কেন জনগণের কাছে এটা মাধ্যম হয়। ভারতের মতো দেশে বা সাউথ এশিয়ার মতো দেশগুলোতে, যেখানে আমরা একটা নিজেদেরকে ডেভেলপিং বললেও আসলে আমরা একটা গরিব দেশ, যেখানে আমাদের জনসংখ্যা যেহেতু বেশি, ফলে মিডিল ক্লাসের সংখ্যাটা বেশি, কিন্তু বেসিক্যালি দেশ হিসেবে আমরা একটা গরিব দেশ, যেখানে লোকের শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের যে প্যারামিটারগুলোর সুযোগ সুবিধা কম, সেইখানে লোক কিন্তু দৈনন্দিন চাহিদার যে জিনিসগুলো সেটা পূরণ করতে পারে না। ফলে কি হয়, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো থাকে, যেমন পুলিশ বা স্কুল, এগুলো কিন্তু অ্যাডুকুয়েট ফান্ডেড থাকে না। যেমন পুলিশের উপর অনেক প্রেশার থাকে, অনেক কাজ থাকে, সেই তুলনায় পুলিশের সংখ্যা কম, তাদের মানে ওয়ার্কিং আওয়ার কন্ডিশন খারাপ, এবং বেসিক্যালি পুলিশকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হয়। যেই রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, তারা তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য তাদেরকে ব্যবহার করে। এবং এক্স পার্টি আসলে এক্স পার্টি পুলিশকে ব্যবহার করে তার ফায়দা করে, ওয়াই পার্টি আসলে ওয়াই পার্টি করে। এই যে ব্যবহারটা, এবং পুলিশ বেসিক্যালি একটা টুল হয়ে যায়। এবং এদের পুলিশ এবং জুডিশিয়ারি তো আরেক সমস্যা হয় কি, জুডিশিয়ারি আমাদের ওয়েল ফান্ডেড না, অর্থাৎ কোর্টের সংখ্যা কম, কোর্টে জাজের সংখ্যা কম, কর্মচারীদের সংখ্যা কম, ফলে কেস দীর্ঘদিন থেকে ঝুলেই থাকে। এর ফলে কি হয়, যখন জেনুইন কোনো কেস আসে, সেই কেসটা সলভ হয় না, এবং লোকের মনে সেই কেসটা যখন, যেটাকে আমরা রুল অফ লয়ের পদ্ধতি বলি, অর্থাৎ প্রসিডিউরাল জাস্টিসের কথা বলি, সেই প্রসিডিউরাল জাস্টিসের পদ্ধতিতে যখন সলভ হয় না, তখন লোকের মনে ন্যায় বিচারের যে ধারণা আছে সেটার উপরে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়। এবং ধীরে ধীরে এটা বাড়তে লোক তখন এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিকে সমর্থন করা শুরু করে। এবং বহুল জনসংখ্যার দেশে এই জিনিসটা খুবই স্বাভাবিক ঘটনা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো এইগুলো এবার লেভেলের উপরে বেশি হবে, ওই দেশগুলোতে হয়তো আরেকটু বেশি হবে, আমাদের দেশের মতো একটু কম। কিন্তু লোকের মনে কিন্তু অনেকেই কিন্তু এই ঘটনাগুলোকে সাপোর্ট করে এবং বলে দেখো এটা হচ্ছে না কেন। যেমন এই ঘটনার সঙ্গে সঙ্গে আরজি করের কিছু তুলনা দিয়ে অনেকে বলছে যে মহারাষ্ট্র করতে পারলে আরজি করে কেন করা হচ্ছে না। এবং যারা বলছে তারা কিন্তু অশিক্ষিত লোক না, তারা শিক্ষিত লোক। আসলে এরা ফার্স্ট্রেটেড হয়ে গেছে। আরজি করের ঘটনা আমাদের দেশে বা রাজ্যে যখন ঘটে, তখন আমরা একটা বিরক্ত বোধ করি যে আসলে কিভাবে এই যে আমাদের ইনস্টিটিউশনগুলো আছে, কিভাবে তারা অপরাধীকে সাজা দেওয়ার পরিবর্তে ক্ষমতাশীল ব্যক্তিদেরকে কিভাবে তারা বাঁচানোর চেষ্টা করে। আরেকটা খুব ভাইটাল পয়েন্ট হচ্ছে এই জায়গাগুলো, এই যে এনকাউন্টারগুলো হয়, কোর্ট আনকোর্ট, যেগুলো ফেক এনকাউন্টার বা যেগুলো নিয়ে কোর্ট কোশ্চেন ওঠে, সব ক্ষেত্রেই দেখা গেছে যাদের উপর এনকাউন্টার হয় তারা কিন্তু সমাজের খুব নিম্ন স্তরের মানুষ, অর্থাৎ আর্থিক রূপে এদের অবস্থান কিন্তু খুব ভালো না। যেমন এই কেসটার ক্ষেত্রেই যদি আমি এই বদলাপুরের কেসটাই দেখি, এখানে আরও কিন্তু অভিযুক্ত আছে। যেমন যে স্কুলে ঘটনাটা হয়েছিল, সেই স্কুলের উপর অভিযোগ আছে যে তারা স্কুল রিপোর্ট জানানোর সত্ত্বেও পস্কো আইন অনুসারে তাদের কাজ ছিল যে সঙ্গে সঙ্গে যখন তাদের পিতামাতা এই অভিযোগটা করেছিল তাদের পুলিশকে জানানো, অন্তত পুলিশ, তারা বিশ্বাস করুক না করুক পুলিশকে জানুক, কিন্তু তারা সেটা করেনি। এবং কোর্ট অর্ডার করার পরে এদেরকে কিন্তু কেসও হয়েছে স্কুলের এগেনস্টে সেই পস্কো আইনে। এবার এই স্কুলের যারা ট্রাস্টি ছিল তাদের মধ্যে কয়েকজন ট্রাস্টি কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছে। এদেরকে কিন্তু পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারছে না, কারণ এরা একটু পাওয়ারফুল লোক।
হ্যাঁ, এবার এই পাওয়ারফুল কারা এটা নিয়ে আবার রাজনৈতিক একটা বিতর্ক হচ্ছে। যেমন কিছু লোক বলছে এরা বিজেপি করে, কিছু লোক বলছে এরা অন্য গ্রুপ করে। আমি যেটুকু দেখলাম যে কম্পোজিশনে 2-3টা গ্রুপেরই লোক আছে, কিছু বিজেপির লোক আছে, যে স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি, কিছু আরএসএস অ্যাফিলিয়েটেড লোকও আছে, কিছু উদ্ভট যেটা আছে, যে শিবসেনার যে দুটো ফ্র্যাকশন আছে, সেই সিন্ধে গ্রুপ আর উদ্ভব গ্রুপ, এদেরও লোকজন আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে যখনই রাজনৈতিক বা পাওয়ারফুল কোনো লোক থাকে, আপনি কখনো শুনবেন না যে খুব বড় শিল্পপতিকে কখনো বা একটা বিজনেসম্যানকে এনকাউন্টার করে ফেলা হয়েছে। এইরকম ঘটনা খুব কম শোনা যায়। সাধারণ লোকের এনকাউন্টারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা বা জেলে পড়ে থাকাটা। এবং বড় যারা ক্রিমিনাল বা পাওয়ারফুল, তারা দেখবেন আমাদের রাজ্যেই একজন ইতিমধ্যে বীরভূমের বাঘ নামে পরিচিত, সে অনেক দিন জেলে থাকার পরেও সে কিন্তু ফিরে চলে আসলো, কিন্তু তার এগেনস্টও কিন্তু কেস কম ছিল না। এবার যে সরকারই থাকুক, এটাই হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থার একটা সমস্যা। বিচার ব্যবস্থা এবং পুরো সিস্টেমের সমস্যা। অবভিয়াসলি বিচার ব্যবস্থা সিস্টেমের দ্বারাও বাধা থাকে, কারণ যদি তদন্তকারী সংস্থাগুলো প্রমাণ করতে না পারে, তাহলে বিচার ব্যবস্থার কিছু করার থাকে না। তো প্রসিডিউরাল জাস্টিসের ধারণাটা কিন্তু এই ক্ষেত্রগুলোতে ল্যাপস হয়, এবং এটা রুল অফ লকে পুরো নষ্ট করে, রুল অফ লয়ের ধারণাকে নষ্ট করে দেয়। এর সমস্যা হচ্ছে যে যে একটা প্রেসিডেন্স তৈরি করে, সেই সমস্যাটা হচ্ছে এর ফলে যদি এই ধরনের ঘটনা করার পরে আসলে যদি পুলিশের কোনো সাজা না হয়, পুলিশ বা প্রশাসন বা যারা এর সাথে যুক্ত, তারা কিন্তু এই ঘটনাটাকে নিয়ে অনুপ্রাণিত হয়ে যে ঠিক আছে, তাহলে এরপরে তো আমি কারো কাছ থেকে গাড়ি থামিয়ে টাকা তুলতেই পারি, বা কিছুই করতে পারি, একটা মার্ডার করে ফেললাম, কিছুই হলো না, আর এই ঘটনাতে কি হবে। আবার অপরাধীদের ক্ষেত্রেও বড় হয়, যারা বড় অপরাধী, তারা কিন্তু ব্যাপারটা গা সওয়া হয়ে যায়, এবং বাকিরাও এতে খুব একটা ভয়ের কিছু থাকে না। কিন্তু যেটা হয়, সাধারণ মানুষ কিছুদিন ক্ষোভে ফেটে পড়ে, তার মধ্যে 2-1জনকে এরকম বলির পাঠা করা হয় যাকে, এবং বাকিরা কিন্তু সেই একই কন্ডিশনে ফিরে যায়। অর্থাৎ ন্যায় বিচারের যে ধারণা, সেটা কিন্তু আসলে বাধাপ্রাপ্ত হয়। এবং আমি আগে আমি খুবই এটাতে একটা আশাবাদী ছিলাম, কিন্তু এখন ধীরে ধীরে আমি একদম পেসিমিস্ট হয়ে যাচ্ছি যে আমাদের মতো দেশের সোসাইটিতে এই যে স্ট্রাকচারাল যে চেঞ্জ, যেখানে যেখানে আসলে সাধারণ মানুষের পজিটিভলি প্রশাসন কাজ করবে, সে যে প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, বা সিভিলিয়ান প্রশাসন হোক, বা জুডিশিয়ারি হোক, সেটার আশা দেখা কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছে। আমরা জানি যে ভারতের মতো দেশের ন্যায় বিচার আমাদের দেশে যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও অন্যান্য দেশে তো না, কিন্তু যদি সাধারণ মানুষ ফেসে যায়, তাকে আপনার উকিল ধরতে হবে, ভালো উকিল। এবার ভালো উকিলের পয়সা বেশিরভাগ লোকের কাছে থাকবে না, ফলে আপনার কেস কিন্তু আর কেস আসবেই না, পড়েই থাকবে দীর্ঘদিন। এবার এখান থেকে বাড়ানোর কোনো উপায় অন্তত আমি চোখে দেখি না। এই ক্ষেত্রে আমি খুবই পেসিমিস্টিক একটা অবস্থানে নিয়েছি, থাকতে চাই না আমি পেসিমিস্টিক, কিন্তু পেসিমিস্টিক অবস্থানেই আমার চলে আসছে যে আমি এখান থেকে এই অবস্থা ভালো হতে পারে এইরকম বিশ্বাসটা আমার